এবার আমাকে আজ্ঞা দিন মন্ত্রী মশাই। যাও। যে নিজের আত্মার কথা শুনে তার এই হালই হয়। মন্ত্রী মশাই, আমাকে আজ নয়তো কাল আমার পাপের শাস্তি তো আমাকে পেতেই হতো, কিন্তু আমার প্রসন্নতা শুধু এই ব্যাপার নিয়েই হচ্ছে যে আমি শান্তিপূর্বক মরতে পারছি। আমি নারায়ণের কাছে প্রার্থনা করব যে আপনিও সদ্বুদ্ধি লাভ করুন। যেভাবে তুমি মরলে এবার সেইভাবেই ওই সুদামা মরবে। এই রাজ্য কেবলমাত্র আমার পুত্রের, কেবল আমার পুত্রের। যদি তার পথে কেউ আসে তাহলে তারও এই অবস্থা হবে। কানাই, সুদামা, তোমরা দুজন আমার আতিথেয়তা স্বীকার করেছো, সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আপনার কথা রেখে আমরা সমস্যায় পড়লাম। তুমি কি বলতে চাইছো? কাল সন্ধ্যায় একজন এসেছিলেন রাজ্যের প্রতিনিধি হয়ে আমার সখাকে হত্যা করতে। সেটা কি করে সম্ভব? মহামন্ত্রী, এই দুটি বালকের রক্ষার দায়িত্ব আপনার উপরে ছিল, তাহলে এত বড় ভুল হলো কি করে? মহারাজ, আমি সব খোঁজ নিয়েছি। ও এক হত্যাকারী ছিল, আর এই দুই বালককে মনে মনে হিংসে করত। কোথায় সেই ব্যাধ? তাকে আমার সামনে নিয়ে এসো, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। মহারাজ, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। পালানোর চেষ্টা করতে গিয়ে সেই হত্যাকারীর মৃত্যু হয়েছে। যখন হত্যাকারীর হৃদয়ে পরিবর্তন হয়েছিল তখন সে পালাতে চাইবে কেন? আর এইসব ঘটনা মন্ত্রী মশাই জানলেন কি করে? এর অর্থ হলো ওই হত্যাকারীকে অন্য কেউ নয়, স্বয়ং মন্ত্রী মশাই পাঠিয়েছিলেন সুদামাকে হত্যা করার জন্য। এই কাজটা আপনি ভালোই করেছেন মন্ত্রী। মহারাজ, তোমাদের দুজনের যেটুকু কষ্ট হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তার বদলে আমি তোমাদের কিছু দিতে চাই। কি সেটা মহারাজ? আমার কোনো পুত্র সন্তান নেই। আমি সর্বদা এমন এক বালকের সন্ধানে ছিলাম যে আমারই মতো নারায়ণ ভক্ত, আর যার হৃদয়ে নিঃস্বার্থ। আর এই সমস্ত গুণ আমি সুদামার মধ্যে দেখেছি। সেই জন্য পুত্র সুদামা, যদি তোমার সম্মতি থাকে তাহলে তোমাকে এই রাজ্যের যুবরাজ ঘোষণা করব। মহারাজ, এই আপনি কি বলছেন? আমরা তো ভিক্ষা করতে এসেছি। পুত্র, এই সংসারে সকলেই দাতা এবং সকলেই ভিক্ষুক। এটা ধরে নাও যে আজ আমি একজন ভিক্ষুক, আর তোমাকে আমার পুত্র রূপে পেতে চাইছি। মহারাজ, আমি আপনাকে দুঃখ দিতে চাই না, কিন্তু আমার জীবন আমি ভক্তিতে সমর্পণ করেছি। যেখানে ধন থাকে সেখানে ভক্তি থাকে না। আরে সখা, দাঁড়াও। সুদামা, দাঁড়াও। এখন তুমি আমার শেষ আশা কানাই। যদি তুমি বলো তাহলে তোমার সখা অবশ্যই তোমার কথা শুনবে। মহারাজ, আমি সুদামাকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করব, তবে অন্তিম সিদ্ধান্ত ওই নেবে। যেমন তোমার ইচ্ছে, তবে আমি তোমাদের দুজনের প্রতীক্ষায় থাকব। আচ্ছা মহারাজ। এই কানাই নিজের সখাকে বোঝানোর আগেই আমায় ওকেও হত্যা করতে হবে।
সখা, দাঁড়াও সখা, তুমি ওখান থেকে হঠাৎ চলে এলে কেন? কানাই, তুমি শুনলে না? মহারাজ আমাকে যুবরাজ বানাতে চান। তুমি তো এমন করে বলছো যেন উনি তোমাকে কোনো শাস্তি দিয়েছেন। কানাই, আমার জন্য রাজত্ব বা যে কোনো পদ শাস্তিরই মতো। এর ফলে আমার ভক্তিতে বাধা আসতে পারে, আর যেখানে থাকলে আমার ভক্তিতে বাধা আসবে সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। সখা, সখা, সখা! কিন্তু গুরুদেব আমাদের কি শিক্ষা দিয়েছেন সখা? আমাদের সমস্যা দেখে পিছিয়ে আসা উচিত নয়, বরং তার সম্মুখীন হওয়া উচিত। কানাই, সমস্যার সম্মুখীন তো আমরা তখন হব যখন আমরা জানতে পারবো যে সমস্যাটা কি। কখনো রাজ আদেশে আমাকে হত্যার চেষ্টা করা হয়, আবার কখনো আমাকে যুবরাজ বানাতে চান। সুদামা, দুটো সিদ্ধান্ত, আর দুটো একে অপরের বিপরীত। এর অর্থ হলো রাজ্যে এমন কেউ আছে যে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেটাই তো আমি বলছি কানাই, যেখানে এত বড় বড় ষড়যন্ত্রকারীরা থাকে সেখানে আমরা কেন থাকবো? সখা সুদামা, আমার তো মনে হয় এসবের পিছনে মন্ত্রী দুর্বুদ্ধির হাত আছে। আর যদি সে নিজের ষড়যন্ত্রে সফল হয় তাহলে শুধু মহারাজ নন, বরং এই রাজ্যের প্রজারাও সংকটে পড়ে যাবে। এ তুমি কি বলছো কানাই? আমি সত্য বলছি সখা। যদি মন্ত্রী দুর্বুদ্ধি রাজা হয়ে যায়, তার অত্যাচার সব প্রজাদের সহ্য করতে হবে। তাই এটা কি আমাদের ধর্ম নয় যে আমরা এখানকার প্রজাদের রক্ষা করি? কিন্তু কানাই, আমরা তো কোনো রাজপুরুষ নই, তাহলে রাজকার্যে আমরা কি করে হস্তক্ষেপ করব? সখা, গুরুদেব বলেছিলেন না, আমাদের শিক্ষা তখনই পূর্ণ হবে যখন আমাদের জ্ঞানের দ্বারা প্রজাদের রক্ষা আর সমাজের মঙ্গল করতে পারবো। তাই আমরা সফল হই বা ব্যর্থ, এখানকার প্রজাদের সাহায্য আমাদের করতেই হবে সখা। কিন্তু কানাই, যদি আমি এখানকার উত্তরাধিকারী হয়ে যাই তাহলে যুবরাজ হয়ে আমি কি করে তোমার ভক্তি করব? সখা, সত্য তো এটাই, সম্পদ, বৈভব আর সুখের মধ্যে থেকেও যে সন্ন্যাসীর মতো পূজা করে সেই প্রকৃত ভক্ত। তাই আজ তোমার ভক্তিরও পরীক্ষা হবে সখা। কানাই, তুমি সর্বদা নিজের কথা দিয়ে আমাকে জয় করে নাও। বেশ, ঠিক আছে, আমি সেটাই করব যেটা তুমি বলবে। নিজের জীবনে এত বড় সংকট আসার পরেও সুদামা আপনার কথা মেনে নিয়েছিল আর সংকটের সম্মুখীন হতে রাজি হয়েছিল। এর অর্থ পরিষ্কার যে সুদামা পরিস্থিতির থেকে বেশি বিশ্বাস নিজের ভগবানকে করে। তুমি সত্য বলেছ দেবী। সুদামা নিজেকে আমার মধ্যে সমাহিত করেছে। তার কাছে সুখ দুঃখ, জীবন মৃত্যু সবকিছু আমারই ইচ্ছা মাত্র। এই সমর্পণের কারণেই আমার সখা আমায় পেয়েছে। আর এই সংসারে যে ভক্ত সুদামার মতো আমার ভক্তি করে সে আমায় অবশ্যই পায়। কানাই, শুধু আমি নই, বরং সমগ্র হরিনগর তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যে সুদামাকে এই রাজ্যের যুবরাজ হওয়ার জন্য রাজি করিয়েছ। সুদামা, এ আমার সৌভাগ্য যে তোমার মতন ভক্ত এই রাজ্যের যুবরাজ হবে। শুধুমাত্র এই রাজ্যেরই নয়, আমারও সকল চিন্তা দূর হয়ে যাবে। মহারাজ, এ আপনারই পুণ্য কর্মের ফল। কারণ রাজা যেমন হন, তার রাজ্যের ভবিষ্যৎও তেমনই উজ্জ্বল হয়। এই রাজ্যের ভবিষ্যৎ তখনই উজ্জ্বল হবে যখন আমার পুত্র এই রাজ্যের রাজা হবে। পুরোহিত মশাই, যত শীঘ্র সম্ভব সুদামাকে যুবরাজ পদে অভিষিক্ত করতে চাই। সেজন্য আপনি বলুন, এই শুভ কার্যের জন্য কোন দিন সব থেকে শুভ? মহারাজ, যখন মন, বচন আর কর্ম শুভ হয়, সময় নিজেই তখন শুভ হয়ে যায়। আমার কথা মানুন, যুবরাজের তিলক আজ এবং এক্ষুনি করে দিন। মহামন্ত্রী, আমারও এটাই ইচ্ছে।
সেই জন্য শীঘ্রই যুবরাজের অভিষেকের জন্য প্রস্তুতি নিন। ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু আজই যুবরাজের রাজতিলক করা উচিত হবে না। কি কারণে এটা বলছেন জানতে পারি কি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আপনি তো জানেনই এই রাজ্যের বহু যুগের পরম্পরা যে এই রাজ্যের উত্তরাধিকারী হতে চলেছে তাকে একদিন আগে মধ্যরাত্রে মা ছিন্নমস্তা দেবীর পূজা করতে হয়। মহামন্ত্রী, সময়ের সঙ্গে পরম্পরাও পরিবর্তিত হয়। সুদামা যুবরাজ হবার পরেও দেবী মন্দিরে যেতে পারে। না না মহারাজ, যদি মন্ত্রী মশাই মনে করেন আমাদের এই পরম্পরা রক্ষা করা উচিত, তাহলে আমার সখা রাজ্যের এই পরম্পরাকে অবশ্যই রক্ষা করবে, তাই না সখা? হ্যাঁ কানাই, তুমি যখন বলছো তখন আমাকে এই পরম্পরা রক্ষা করতেই হবে। কিন্তু পুত্র, মায়ের পূজার জন্য একলাই যেতে হয়। মহারাজ, ভক্তি তো একাই করতে হয়। আমি মন্ত্রী মশাইয়ের প্রস্তাবে রাজি। ঠিক আছে, যদি এটাই সকলের ইচ্ছে হয়। মহামন্ত্রী, পূজার প্রস্তুতি নিন। যথা আজ্ঞা মহারাজ। আমার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, কিন্তু এবারে আমার পরিকল্পনা ব্যর্থ হবে না। যুবরাজ কেবল আমার পুত্রই হবে। মন্ত্রী মশাই, এটাই তো আমি চাই, যে আপনার মনের সমস্ত ষড়যন্ত্র প্রকাশ্যে আসুক। তাই তো আমি সখা সুদামাকে এখানে এনেছি। প্রণাম মন্ত্রী মশাই। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি এখানে আমাকে ডেকেছেন? পুরোহিত মশাই, এই সময় রাজ্য এক ঘোর সংকটে পড়েছে, তার জন্য আপনাকে নরবলি দিতে হবে। নরবলি? কিন্তু মন্ত্রী মশাই, এ তো মহারাজের আদেশানুসারে শুধুমাত্র কোনো অপরাধীকে দেওয়া হয়। হ্যাঁ পুরোহিত মশাই, আজ মধ্যরাত্রে মায়ের মন্দিরে যে পুজো দিতে আসবে সেই হলো অপরাধী। সে নিজের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ নিজেই নিজের বলি দিতে চায়। কিন্তু মন্ত্রী মশাই, কে সে ব্যক্তি? অধিক প্রশ্ন করবেন না পুরোহিত মশাই, শুধু এটুকু স্মরণে রাখবেন যে আজ মধ্যরাত্রে যে মানুষ এখানে পুজো দিতে আসবে আপনাকে তার বলি দিতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, যখন আমি আমার প্রসাদ পেয়ে গেছি তখন আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, জয় মা ছিন্নমস্তা। সুদামা, আজ তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আপনি এখানে? আপনার তো এখন পূজার প্রস্তুতি নেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই কাজ করেই আসছি, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো আশ্রমে থাকার কথা। আসলে আমার সখা যুবরাজ হতে চলেছে, তো তাই আমি এখানকার সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার কি প্রয়োজন? এত বড় রাজ্যে ভালো মন্দ আর ষড়যন্ত্রকারীও তো থাকতে পারে। আপনি তো নিশ্চয়ই জানেন মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীর তো কাজই এটা, রাজ্যের সুরক্ষার জন্য সবার উপর নিয়ন্ত্রণ রাখা। একটা কথা বলবো মন্ত্রী মশাই, আমার সখা না খুব সরল, ভক্তি ছাড়া আর কিছুই বোঝে না, কিন্তু আমি সেরকম নই, তাই ওর খেয়াল আমাকেই রাখতে হয়। সে তো রাখাই উচিত, বিপদে তো মিত্রই মিত্রকে সাহায্য করে। আর আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে তোমার মিত্র সুদামাই যুবরাজ হয়। হ্যাঁ মন্ত্রী মশাই, সবকিছু নিয়তিতেই থাকে। আমার সখার নিয়তিতে যদি যুবরাজ হওয়া থাকে তবে সে যুবরাজ অবশ্যই হবে। আর তাছাড়া নিয়তির বিরুদ্ধে যাওয়া উচিত নয়, কারণ তাতে ক্ষতি নিজেরই হয়।
তুমি কি বলতে চাও? যে বুঝেছে তার ভালো হোক, যে বুঝেনি তারও ভালো হোক। আমি চললাম। মনে হচ্ছে সুদামার যুবরাজ হওয়ায় আনন্দ সুদামার থেকে বেশি ওর হচ্ছে, কিন্তু ওর আনন্দ অতি শীঘ্রই দুঃখে পরিবর্তিত হতে চলেছে। আপনি তো সবকিছু জানেন প্রভু। যখন আপনি জানতেন যে মন্ত্রীর দুর্বুদ্ধির কারণে আপনার সখার জীবনে সংকট আসতে পারে, তাও আপনি ওনাকে আটকাননি। এমন কেন প্রভু? দেবী, আমি মানুষকে কর্ম করতে বাধা দিই না, কিন্তু কর্মের পরিণামের ইঙ্গিত অবশ্যই দিই। সিদ্ধান্ত কিন্তু মানুষকেই নিতে হবে, সে ভালো কাজ করতে চায় না খারাপ। কিন্তু এমন কেন প্রভু? দেবী, যদি আমি সব মানুষকে কর্ম করতে বাধা দিই, তবে সৃষ্টির গতি থেমে যাবে। ঈশ্বরের কাজ ধার্মিক বোধ জাগ্রত করা, কিন্তু কর্ম তো মানুষকেই করতে হবে। সখা, মধ্যরাত্রি হয়ে গেছে, এখন আমাকে ছিন্নমস্তা দেবীর আরাধনা করতে যেতে হবে। সখা চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। না সখা, তুমি শোনোনি? মহারাজ বলেছেন এই পুজো আমাকে একাই করতে হবে। ঠিক আছে সখা, কিন্তু তুমি ছিন্নমস্তা দেবীর কাছে কি চাইবে? এটাই যে এই রাজ্যে ধর্ম স্থাপন হোক, সেই জন্যই তো আমরা এখানে থেকে গেলাম। আচ্ছা সখা, তুমি আবার কোনো বিষয় ভয় পাচ্ছ না তো? সখা, যার সঙ্গে তুমি আছো তার আবার কিসের ভয়? এবার আমাকে অনুমতি দাও, অনেক দূরের পথ, ভোরের আগেই আমাকে ফিরতে হবে। ঠিক আছে সখা, নিজের খেয়াল রেখো। সখা, তুমি ধন্য। তুমি সম্পূর্ণভাবে নিজেকে আমার কাছে সমর্পণ করেছো। আমাকেও সম্পূর্ণভাবে তোমাকে রক্ষার দায়িত্ব পালন করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ষঠে ষাঠং সমাচরেত, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এবার ধর্মের রক্ষার জন্য আমাকে পাপের বিনাশ করতেই হবে। হে সুদর্শন, আজ মধ্যরাত্রে আপনাকে সূর্যদেবের ভূমিকা পালন করতে হবে, কারণ এটাই একমাত্র পথ সুদামার রক্ষা আর মন্ত্রী দুর্বুদ্ধির ষড়যন্ত্র শেষ করার। কি এই মধ্যরাত্রে হঠাৎ সূর্যোদয় হয়ে গেল কি করে? এমনটা মনে হচ্ছে যে আমার মনস্কামনা পূরণের জন্য আজকে সূর্যোদয় সময়ের পূর্বেই হয়েছে। হরি ওম, হরি ওম। সূর্যোদয় এত তাড়াতাড়ি? প্রতীক্ষার মধ্যে দিয়ে রাত্রি কখন কেটে গেছে বুঝতেই পারিনি। ভালোই হলো, আজকের এই সূর্য আমার বহুদিনের স্বপ্ন পূরণ করার জন্য উদিত হয়েছে। আমার পুত্র মদনকে যুবরাজ বানানোর সূর্যোদয়।
আর এতক্ষণে নিশ্চয়ই সুদামাকে সুদামা নিশ্চয়ই মন্দির থেকে এতক্ষণে ফিরে এসেছেন। এর অর্থ হলো রাজতিলকের সময় হয়ে গেছে। আমাকে খুব শীঘ্র মহারাজকে এটা জানাতে হবে। পুরোহিত মশাই, আজ আমার জীবনের একটি বড় ভালো দিন, কারণ পুত্র বিনা পিতা আর যুবরাজ বিনা রাজ্য অনাথের মতন মনে হয়। কিন্তু সুদামার রাজ্যাভিষেক হলেই আমি অনাথ থেকে সনাথ হয়ে যাব। হ্যাঁ মহারাজ, শুধু সুদামার আশার অপেক্ষা। মহারাজ, আমি সুদামাকে যুবরাজ ঘোষণা করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। কিন্তু মহামন্ত্রী, সুদামা এখনো ফিরল না কেন? আমার তো চিন্তা হচ্ছে এখন। আসবে কি করে মহারাজ? এতক্ষণে সে নিশ্চয়ই সেখানে পৌঁছে গেছে যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আপনি চিন্তা করবেন না মহারাজ, হয়তো যুবরাজ ক্লান্ত হয়ে গিয়ে কোথাও বিশ্রাম নিচ্ছেন। আমি এক্ষুনি সৈন্যদের বলছি খোঁজ নিতে। সৈন্যগণ! পিতা, হয়তো যুবরাজ কোনো সংকটে রয়েছেন, তাই এই সৈনিকদের সঙ্গে আমিও যাব। পুত্র মদন, তার কি প্রয়োজন? মহামন্ত্রী, মদন সত্য বলছে। সৈনিকদের সঙ্গে একজন যোগ্য ব্যক্তির যাওয়া খুবই প্রয়োজন। মদন, তুমি যাও, আর সুদামাকে যেখানে পাবে ওকে নিয়ে সর্বপ্রথম রাজমহলে আসবে। যথাজ্ঞা মহারাজ।